আচ্ছা, এটা একটা দিয়েছিলাম এক্সাম্পল, এটা করেছিলে কি? স্যার এটা দেখেছি স্যার। না, এটা তো আমি করে দিয়েছিলাম। এটা আরেকটা ছিল, এটা করতে বলেছিলাম। স্যার এটা তো করা হয়নি। আচ্ছা ঠিক আছে, ওগুলো দেখে এটা করে নিবে, তাহলে একটু আচ্ছা। কনসেপ্টটা ক্লিয়ার হবে আর কি। এটা পরীক্ষায় আসবে না কখন। আচ্ছা, এরপরে তোমাদের যে ডাউটগুলো ছিল ওগুলো দেখি কয়েকটা। এই কোশ্চেনটা হয়নি তাই তো? দেখো এখানে, হ্যাঁ, এখানে এতে 110 ছিল আমার উত্তর, কিন্তু উত্তর মেলেনি। হ্যাঁ 110ই হবে। উত্তর কত স্যার আছে? উত্তর আমার বইটাতে ডি অপশনটা দেওয়া আছে। 550? হ্যাঁ। না না, এটা ওটা মিস্টেকও হতে পারে, মানে এটা 110ই সাউন্ড হবে। আসছে না তো? সাউন্ড যাচ্ছে না? হ্যালো হ্যালো হ্যালো। স্যার আমরা শুনতে পাচ্ছি আমি। কে বলছে ওটা শোনা যাচ্ছে না? রবিন স্যার। হ্যালো। কে? রাব্বিল? হ্যাঁ রাব্বিল, শুনতে পাচ্ছ তুমি? নাহলে তুমি রিজয়েন হয়ে যাও। সাউন্ড আসছে না স্যার? হ্যাঁ হ্যাঁ, তোমার তো আমি শুনতে পাচ্ছি, তুমি একবার রিকানেক্ট করো। এটা কি করবে তোমার, দুইভাবে করতে পারো। একটা তো তুমি এই অ্যাসেলারেশনটা, ম্যাক্সিমাম অ্যাসেলারেশনটা নিয়ে ক্যালকুলেশন করে t = 0 থেকে 11 বসাও, তাহলে পেয়ে যাবে। আর না হলে এই এরিয়াটা বের করে দাও, যেটা হবে সেটাই। স্যার আমি এরিয়াটা বের করেই করেছিলাম দশ হ্যাঁ স্যার 12। সাউন্ড খুব কম হচ্ছে স্যার। ওটাই হবে, আমি অন্যভাবে করে দেখলাম, ওটাও এটাই আসছে। এই আচ্ছা তোমার ঠিক আছে। ডিভাইসের সাউন্ড বাড়িয়ে দাও, বুঝতে পারলে? তোমার ডিভাইসের সাউন্ড বাড়িয়ে দাও। এরিয়াটা তো 11 × 10 করলে ওটা হচ্ছে না। বা তুমি এইভাবে যদি করো যে অ্যাসেলারেশন মানে ডিভি ডিটি, তো তো তুমি ডিভিটা হচ্ছে এ ডিটি, তাহলে এটার ম্যাক্সিমামটা নাও 10, টি 0 থেকে 11 বসাও, আর ভিটা হচ্ছে হ্যাঁ 0 স্যার, থেকে ভি বসাও। বইয়ে বি অপশন দেওয়া আছে, মানে 55 মিটার পার সেকেন্ড এটা দেওয়া আছে। 55 মিটার পার সেকেন্ড দেওয়া আছে। হ্যাঁ। অ্যাভারেজ বলেছে কি সর্বোচ্চ বলেছে না? হ্যাঁ সর্বোচ্চ বলেছে। না না, এটা কেন যে দিয়েছে, এটাই তো হওয়ার কথা। আচ্ছা কারণ ঠিক এই আছে স্যার, ভুল হবে। এই গ্রাফটা তো এরিয়াটা তোমার ভেলোসিটিটা দেয় না। এটা এ নাম্বারটাই করবে, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে স্যার। আর এটা তো হয়ে গেছে মনে হয়। এটাতে কারো ডাউট আছে কি? আমি এটা ভুল করে দিয়ে দিয়েছি, রাউন্ড দেখে করে দিয়েছি, এখানে জিরো জিরোই হবে। ডাউট আছে এটার কোনো? স্যার এটা আবার করে দিন না, ভালো হয়। ও ঠিক আছে, এখানে দেখুন, মানে যদি এ ভেক্টর আর বি ভেক্টর দুটো ভেক্টর হয়, তাহলে এটা হচ্ছে এ প্লাস বি, মানে এদের যোগফলটা। কিন্তু ওর যদি মড নিতে হয়, তাহলে আমরা কি করি যে এ প্লাস বি ডট এ প্লাস বি, এই ডট প্রোডাক্টটা করলে যেটা আসে সেটা হচ্ছে এরকম যে এ প্লাস বি স্কোয়ার যদি নিই, তাহলে স্কোয়ার নিলে এইটা করে এ এ প্লাস বি ডট এ প্লাস বি। এবার এই ডট প্রোডাক্টটা যদি করো তুমি, তাহলে যেটা হবে, তাহলে একটা এ ডট এ হবে, তাহলে এ ডট এ মানে এ স্কোয়ার, আর একটা হবে বি ডট বি মানে বি স্কোয়ার। আর এ ডট বি একটা, আর এখানে বি ডট এ, বি ডট এ আর এ ডট বি একই, মানে দুটো এ ডট বি হবে, মানে এ বি কস থিটা। এ বি এ ডট বি মানে এ বি কস থিটা। তো এ প্লাস বি এদের মডের স্কোয়ার এটা হয়। তো ব্যাপারটা কি তাহলে? এ প্লাস বি
খালি মড যদি বের করো তাহলে এটার স্কোয়ার রুট হয়ে যাবে, মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos থিটা। আর এইদিকে কি, এটা তো a প্লাস বি মড হলো, আর এটা কি বলছে, এটা ইজ ইকুয়াল টু মড অফ এ মানে a, আর মড অফ বি এটা সমান। এবার আমি কি করব, দুই দিকে স্কোয়ার করে দিচ্ছি। এইটা মানে এটা ইজ ইকুয়াল টু এটা বলেই দিয়েছে কোশ্চেনে, আমি স্মল লেটারে লিখছি, এখানে ক্যাপিটাল লেটার আছে, বাট ওটা কোনো ব্যাপার না। এবার স্কোয়ার করে দিলে এখানে কি হয়ে গেল, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos থিটা ইজ ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab। দেখো এ স্কোয়ার কেটে গেল, বি স্কোয়ার কেটে গেল, আর 2ab, এখানে 2ab কেটে গেল, 1 থাকলো। তাহলে cos থিটা ইজ ইকুয়াল টু 1 হলো। cos থিটা ইজ ইকুয়াল টু 1 হলে cos 0 ডিগ্রির মান 1 হয়, এর মানে থিটাটা হচ্ছে 1, এই সরি 0, থিটাটা হচ্ছে 0 ডিগ্রি। এইভাবে করে করতে হয়। আমি এটা মানে এই যে প্রথমের দুটো লাইন যে করলাম এটা করতে হবে না, মানে এখান থেকে শুরু করলে হবে, কিন্তু এটা কিভাবে আসলো ওটাও দেখিয়ে দিলাম আর কি। ঠিক আছে। তারপরে এই অঙ্কটা তো আমি করে দিয়েছিলাম মনে হয় একদিন। এটা করে দিয়েছেন স্যার, এই উত্তরটাও কিন্তু বই ভুল আছে। ও আচ্ছা, একবার দেখে নি তাও দেখো। মানে আসলে মুক্তি বেগের কনসেপ্টটা কীরকম, যে ধরো আমরা কত স্পিডে যদি একটা বস্তুকে আমরা ছাড়ি তার সারফেস থেকে, তাহলে ওটা বেরিয়ে যায়, মানে আর্থের গ্র্যাভিটেশনাল অ্যাট্রাকশন থেকে বেরিয়ে যায়। তো আমি ধরো ভি স্পিডে ছাড়ছি, তাহলে ভি স্পিডে যদি ছাড়ি, ভিই বলছি, ভি স্পিডে ছাড়লে বেরিয়ে যাবে, তাহলে এখানে যে গতিশক্তিটা হবে হাফ, ওর মাস যদি এম হয় তাহলে হাফ এম বি স্কোয়ার। এইটা কি হবে, ও মানে আহ, ওই বস্তুটার উপরে, ওই বস্তুটাতে মানে যে গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল এনার্জিটা সেটার সাথে সমান হবে। আর তাহলে একটা এম, এটা বি স্কোয়ার আছে, এম এম কেটে গেল, তাহলে বেসিক্যালি যেটা দাঁড়ালো ভি ইটা স্কোয়ার রুট অফ 2g ক্যাপিটাল এম বাই আর। ভিটা হচ্ছে এটার উপরে ডিপেন্ড করে, মানে আর তো যদি ধরে নি ফিক্স, জিটাও ফিক্স, তাহলে এবার বিভিন্ন গ্রহের ক্ষেত্রে এখানে শুধু মাসটা দেখতে বলছে আর ব্যাসার্ধটা বলছে, মানে বিভিন্ন গ্রহের ক্ষেত্রে আরটা ভ্যারি করবে, এমটাও ভ্যারি করবে, শুধু জিটা ভ্যারি করবে না, জিটা ইউনিভার্সাল কনস্ট্যান্ট। এর মানে কি, যে ভি ইটা যেটা ওটা প্রপোর্শনাল টু রুট ওভার অফ এম হচ্ছে, আর প্রপোর্শনাল টু 1/√ওভার অফ আর হচ্ছে এই জিনিসটা। এবার বলছে কি, যে ওই গ্রহের ঘনত্ব পৃথিবীর ঘনত্বের সমান, কিন্তু ব্যাসার্ধ এটা বলেছে। তাহলে বিই ওই গ্রহটা যদি ধরি, তাহলে ভিই আর্থ যদি ধরি, তাহলে কি হবে, একটি গ্রহের ঘনত্ব পৃথিবীর ঘনত্বের সমান, ঘনত্ব মানে ঘনত্ব এখানে তো মাস আছে, তো মাসটা ইন টার্মস অফ ঘনত্ব দিয়ে করলে কি হবে, 4/3 পাই রো আর কিউব, রো আর কিউব, 4/3 পাই আর কিউব ভলিউম আর হচ্ছে রো। তাহলে এখানে যেটা হবে, দেখো নিচে একটা আর আছে, মানে মাসে আর কিউব আছে আর নিচে একটা আর, মানে বেসিক্যালি আর স্কোয়ারের সাথে প্রপোর্শনাল হচ্ছে, রো আর স্কোয়ারের সাথে। তাহলে রুটের ভেতরে রো আর স্কোয়ার থাকছে, এটা হচ্ছে প্রাইম লিখে দিচ্ছি, আর এখানে রো আর স্কোয়ার লিখে দিচ্ছি, এটা আর্থের জন্য।
এবার কি কন্ডিশনগুলো বলেছে যে একটি গ্রহের ঘনত্ব পৃথিবীর ঘনত্বের সমান, মানে রো প্রাইম আর রোটা সমান, তাহলে এটা কেটেই গেল। কিন্তু ওই গ্রহের ব্যাসার্ধ পৃথিবীর ব্যাসার্ধের দ্বিগুণ, মানে এটা হচ্ছে 2r, 2r স্কোয়ার বাই আর স্কোয়ার। তাহলে আর আর তো কেটেই গেল, তাহলে 2 বেরিয়ে গেল। ঠিক আছে, তাহলে ভিই প্রাইমটা হচ্ছে 2 টাইমস ভিই আর্থ। ঠিক আছে স্যার, এই 2v আছে উত্তর। হ্যাঁ, তো 2 ভিই হচ্ছে। এটা দেখো, এই কোশ্চেনটা আমি একটা ছবি দেখিয়ে বলেছিলাম যখন পড়িয়েছিলাম থিওরিতে। কোথায় গেল যে, হ্যাঁ দাঁড়াও আমি এটা কপি করে নিই। স্যার এটা করেছি স্যার, এই যে লাস্টেরটা হবে ওই বক্রতা হ্যাঁ হ্যাঁ ব্যাসার্ধটা বৃদ্ধি পাবে উপরিতলে। হ্যাঁ হ্যাঁ কার্ভেচারটা, এটা বলেছিলাম না, এই যে কার্ভেচারটা বেড়ে হ্যাঁ যাচ্ছে। স্যার, হ্যাঁ এটা বলেছেন, এটা করেছি, ঠিক আছে। দাগ দিয়ে। না এটা নেই তো কিছু, আমি এই জন্য ভাবলাম যে এটা করোনি নাকি। তো কি হয় মানে আসলে যদি দৈর্ঘ্যটা সাফিসিয়েন্ট না হয়, মানে এটা ধরো জল আছে এই অবধি, তাহলে এটা এরকম করে কার্ভেচার হয়, মানে এটা বক্রতল তৈরি হয়, কনকেভ। তো এর একটা রেডিয়াস অফ কার্ভেচার আছে, মানে এটা যদি এটা কমপ্লিট করো সার্কেল, তাহলে এবার তুমি যদি এটার হাইটটা কমে যায়, বা তুমি জল আরও ডালছো এভাবে করে, তাহলে কি হবে, একটা সময় আসবে যখন জলের লেয়ারটা এরকম হয়ে যাবে। তো এরকম হয়ে যাচ্ছে মানে কি, এর যে রেডিয়াস অফ কার্ভেচারটা হবে, এটা এটা বড় হবে আর কি, বেড়ে যাবে। মানে এটাকে তুমি কমপ্লিট করলে যে সার্কেলটা পাবে, তার যে রেডিয়াসটা, ওটাকে বলছি রেডিয়াস অফ কার্ভেচার। তো ওটাই হবে যে নলের উপরের প্রান্ত পর্যন্ত জল উঠবে, ঠিক আছে, আর জলের উপরিতলের বক্রতা ব্যাসার্ধ বেড়ে বেড়ে যাবে। অপশন ডিটা হবে এটা। স্যার এটা হয়নি, তিনেরটা। ঠিক আছে, দেখো আসলে কি বলছে যে এ ভেক্টরের মান ধ্রুবক, এর মানটা ভ্যালুটা কনস্ট্যান্ট বলে দিয়েছে। তো মান ধ্রুবক হলেও এর তো ডাইরেকশনটা চেঞ্জ হতেই পারে, মানে ডাইরেকশন চেঞ্জ হলে মানের উপরে তো কোনো অসুবিধা নেই, না চেঞ্জ হবে না, মানে ডাইরেকশনটা চেঞ্জ হতে পারে, মানে চেঞ্জেবল। এবার বলছে ডি এ ভেক্টর বাই ডিটিটা নন জিরো, আবার বলে দিয়েছে। ডি এ বাই ডিটিটা কি, এর ভ্যালুটাও নন জিরো বলে দিয়েছে। এটা কি দিচ্ছে, এটা দিচ্ছে এই যে ভেক্টরটার রেটটা দিচ্ছে, রেট অফ চেঞ্জ অফ দ্য ভেক্টর, রেট অফ চেঞ্জ, পরিবর্তনের হার দিচ্ছে। এবার তাহলে বলছে এর মধ্যবর্তী কোণ কত হবে। এটা কনসেপচুয়াল কোশ্চেন আসলে। মানে দেখো আমরা যখন সার্কুলার মোশন পড়ব, তো সেই ক্ষেত্রে কি হয়, ধরো একটা সার্কেলে একটা বস্তু হচ্ছে তোমার মুভ করছে, তো করাকালীন ধরো সম দ্রুতিতে ঘুরছে, মানে ভি এর মানটা ধরো 5 মিটার পার সেকেন্ড, তাহলে 5 মিটার পার সেকেন্ড স্পিডে ধরো ঘুরছে, কিন্তু এর গতিবেগটা যেটা ভেলোসিটিটা, এটা প্রত্যেকটা মুহূর্তে চেঞ্জ হবে। এখানে যখন আছে তখন এইদিকে ডাইরেকশনটা, যখন এখানে থাকবে স্পর্শক বরাবর হবে এইদিকে ডাইরেকশনটা, তখন এখানে এইদিকে ডাইরেকশনটা, তখন এখানে ঘুরে আসবে এইদিকে ডাইরেকশনটা। এর মানে কি, এখানে দেখো এর ভ্যালুটা ফিক্সড, ঠিক আছে, আর কিন্তু ডাইরেকশনটা চেঞ্জ হচ্ছে, তাহলে এখানে ভি ভেক্টরটাকে কনসিডার করতে পারি এ ভেক্টরটা হিসেবে। আর ডিভি ডিটি যদি করি, ডিভি ডিটি, তো এটা কি দিচ্ছে, তোমার ত্বরণটা দিচ্ছে। এবার ওই ত্বরণটা দেখো, আহ, যদি এখানে আসলে একটা ত্বরণ এখানে হয় গ্র্যাভিটেশন, মানে অভিকেন্দ্র বলের জন্য অভিকেন্দ্র ত্বরণ হয়, তো ওই ত্বরণটা হচ্ছে এখানে তোমার 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে।
এবার পয়েন্ট হচ্ছে যে এখানে এই যে রেট অফ চেঞ্জটা মানে এই ভেক্টরটা যদি 90 ডিগ্রি অ্যাঙ্গেল না করে অন্য কোনো অ্যাঙ্গেল করে তাহলে কি হবে? সাপোজ ধরো একটা গ্রাফ আমি বানাচ্ছি যে এই ভেক্টরটা ডাইরেকশন এইদিকে, ধরো এটা যদি এইদিকে ডাইরেকশন হয় 90 ডিগ্রি উপরের দিকে একদম, তাহলে এর এই এক্স বরাবর কোনো কম্পোনেন্ট নেই, ঠিক আছে? আর এইদিকে ধরো ডি এ ডিটিটা রেট অফ চেঞ্জটা, তো এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি হলেই কি হবে যে এর কোনো পরিবর্তন হবে না। কিন্তু এই অ্যাঙ্গেলটা যদি ধরো 90 না হয়ে বা ডিএ ডিটিটা আর এটার যদি 90 না হয়, মানে সাপোজ ধরো আমি এই ডিএ ডিটির ডাইরেকশনটা ধরো 90 হলো না, অন্য কিছু হলো, ঠিক আছে? ধরো এটা 60 ডিগ্রি হলো, তাহলে এটা ডিএ ডিটি, তাহলে ডিএ ডিটি যদি 60 ডিগ্রি হয় তাহলে এই ডিএ ডিটি ভেক্টরটার কম্পোনেন্ট এইদিকেও আছে এর মানে, আর একটা এইদিকেও আছে, তো সেই জিনিসটা তো এ ভেক্টরটাকে চেঞ্জ করে দিবে, মানে এর মানটাকেও চেঞ্জ করে দিবে, কারণ এর একটা কম্পোনেন্ট এইদিকে পড়ে যাবে। তো এটা কখন পসিবল? যদি এটা কখন কনস্ট্যান্ট থাকবে? যদি এদের মধ্যে অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি হয়, তো তখন তোমার এ ভ্যালুটা কনস্ট্যান্ট থাকবে। এখানে অ্যান্সার হবে সিটা। মানে আমি এটা বলছি যে ধরো এ ভেক্টর মানটা কনস্ট্যান্ট থাকতে হবে, ঠিক আছে? তো এর যে পরিবর্তনের হার যেটা সেটা 90 ডিগ্রিতেই হতে হবে। ধরো এইদিকে এ ভেক্টর আছে, এইদিকে ডি এ ডিটি আছে, তো 90 ডিগ্রি হলেই এর কোনো কম্পোনেন্ট এদিকে নেই, এর কোনো এদিকে কম্পোনেন্ট নেই, তাহলে এটা কনস্ট্যান্টই থাকবে। কিন্তু 90 ডিগ্রি ছাড়া অন্য কিছু যাই হোক না কেন, ধরো এইদিকে 90-র বেশি হলো সাপোজ, তাও কিন্তু এর একটা কম্পোনেন্ট এই বরাবর থাকবে যেটা এর ভ্যালুটাকে চেঞ্জ করে দিবে, রেজাল্টেন্টটাকে। বা এইদিকে 90-র কম থাকলেও এর এইদিকে একটা ভ্যালু থাকবে ডিএডিটির, তো ওটা চেঞ্জ করে দিবে। তাহলে পারপেন্ডিকুলার হতে হয় দুটো ভেক্টরকে, পারপেন্ডিকুলার হলেই কি হয় যে এর মানটা ধ্রুবক থাকে, মানে ওই ভেক্টরটা আর ওর রেট অফ চেঞ্জ অফ যে এইটা ওটা ধ্রুবক থাকে, ওই ভেক্টরের মানটা। তাহলে এখানে অপশন হবে সিটা, ঠিক আছে? হ্যাঁ স্যার, ঠিক আছে। এটা হ্যাঁ, এটা বুঝতে পারিনি। আচ্ছা, এটা আমি আগে বলে দিই একটু, দেখো মানে লিফটেরটা আমি বলিনি ক্লাসে থিওরিটা, তো এই জন্য আমি একটু লিফটের থিওরিটা বলে দিই। যে ধরো এটা একটা লিফট, এবার এই লিফটে ধরো এখন রেস্টে আছে, ঠিক আছে, মানে নিচে দাঁড়িয়ে আছে এইভাবে, আর এখানে ধরো একটা লোক এভাবে দাঁড়িয়ে আছে। তাহলে যখন লোকটা দাঁড়িয়ে আছে, তাহলে লোকটার মাস যদি এম হয়, এম হচ্ছে লোকটার মাস, তাহলে এর একটা ওজন আছে, ওই ওজনটা নিচের দিকে কাজ করবে এমজি। এবার যখন এই লিফটের সারফেসে এই লোকটা দাঁড়িয়ে আছে, তো এই লিফটের সারফেসটা লোকটার উপরে একটা উপরের দিকে বল ক্রিয়া করবে, যেটা আমরা বলছি লম্ব বল। ঘর্ষণে পড়েছিলাম যে লম্ব বলে একটা ক্রিয়া করে। যদি লিফটের কোনো মুভমেন্ট না হয়, ঠিক আছে, মানে কোনো মুভমেন্ট না হয়, রেস্টে আছে, যদি রেস্ট কন্ডিশনে, তাহলে কি হবে? এই নর্মাল যে ফোর্সটা আছে লম্ব বলটা, ওটা আর এমজিটা সমান হবে। এর মানে ওই বস্তুটা, মানে এই যে লোকটা আছে, তাহলে ওই লোকটা ওর অ্যাকচুয়ালি যা ওজন আছে সেটাই ও ফিল করবে, মানে হালকা বা ভারী মনে হবে না ওকে। এটা একটা কেস হলো। এবার কি হয়েছে যে সাপোজ ধরো লিফটটা এবার চলতে শুরু করেছে, আর একটা ত্বরণ নিয়ে চলতে শুরু করেছে, উপরের দিকে যেতে শুরু করেছে, তাহলে এইদিকে ধরো এ ত্বরণ নিয়ে যেতে শুরু করেছে। আচ্ছা, তাহলে কি হবে যে এ ত্বরণ নিয়ে শুরু করেছে, তাহলে এর উপরে, এই লোকটার উপরে যে ঊর্ধ্বমুখী বল যেটা, লব্ধি বল যেটা, সেটা কত হবে? সেটা হবে যে
একটা এন, এনটা কি লম্ব বলটা, আর ওর ওজনটা নিচের দিকে, এন মাইনাস এম জি, এটা লব্ধি বলটা। এবার যেহেতু এ ত্বরণ নিয়ে যাচ্ছে, তাহলে এই ফোর্সটা ইজ ইকুয়াল টু মাস ইন্টু অ্যাসেলারেশন হবে, মানে ওই বস্তুটার মাস আর অ্যাসেলারেশন। এবার হচ্ছে এই এনটা আমরা বের করতে পারবো যে তাহলে এম জি প্লাস এ। তাহলে এখানে দেখো এম জি প্লাস এম এ, মানে এই লম্বা বলটা বেশি এখন হচ্ছে। লম্বা বলটা তার অ্যাকচুয়ালি ওজন থেকে, এটা ধরো ডাব্লু যদি ধরছি, অ্যাকচুয়াল ওজনটা ডাব্লু ধরছি, তাহলে ডাব্লু থেকে বেশি মনে হবে, মানে লোকটা নিজেকে ভারী ফিল করবে। এটা একটা কেস হলো। মানে যখন লিফটটা উপরের দিকে একটা অ্যাসেলারেশন নিয়ে যাচ্ছে, তো ওই লোকটা নিজেকে একটু ভারী মনে করবে, যে পরিমাণ অ্যাসেলারেশন নিয়ে যাচ্ছে সেটা, আর ইন্টু এম করলে সেটা। আচ্ছা, আর একটা কেস কি হতে পারে, যে নিচের দিকে নামছে, এখন এখন উপরের দিকে যাচ্ছিল, এখন নিচে নামছে, নিচে এ ত্বরণ নিয়ে নামছে। আচ্ছা, নিচের দিকে নামছে, তো আমরা কি করব, এই ডাইরেকশনটা মাইনাস এ করে দেবো, সেম জিনিস এখানে, খালি এন মাইনাস এম জি ইজ ইকুয়াল টু মাইনাস এম এ করে দেবো। তো এখানে যে লম্ব বলটা সেটা হবে এম জি মাইনাস এ। তো জি মাইনাস এ মানে এই পোর্শনটা বাদ হয়ে যাচ্ছে, এর মানে এনটা এখানে লেস দেন এম জি, মানে ডাব্লুটা। এর মানে নিচের দিকে যখন লিফটটা নামবে, তখন লোকটা ও নিজেকে একটু হালকা মনে করবে। আর এটাও হয়, নাগরদোলাতে যদি কেউ চড়ে থাকো, তাহলে এক্সপিরিয়েন্সও করেছো, যে যখন নিচের দিকে নামে তখন মনে হয় যে আমি উপরের দিকে চলে যাচ্ছি, উঠে যাচ্ছি, হালকা হয়ে গেছি। তো ওটা কেন হয়, কারণ ওটা যখন নামে তো ওর একটা অ্যাসেলারেশন থাকে, তো ওই অ্যাসেলারেশনের জন্য যে ওজনটা ওটা মাইনাস হয়ে যাচ্ছে, মানে যে বলটা আর কি। এটা একটা কেস হলো। এবার সাপোজ ধরো কি হয়েছে, যে আহ, এই লিফটটা ছুটে গেছে উপরে, মানে সব ফ্রি ফল হচ্ছে। তাহলে যদি অ্যাসেলারেশনটা ফ্রি ফলের ক্ষেত্রে, মানে তখন অ্যাসেলারেশনটা জি এর সাথে সমান হয়ে যাবে। তো অ্যাসেলারেশন জি এর সাথে সমান হয়ে গেলে এনটা কি হয়ে যাবে, জিরো হয়ে যাবে। মানে কোনো লম্ব প্রতিক্রিয়া বল ও ফিলই করতে পারবে না। এর মানে ও তখন ওয়েট লেস মনে হবে, ওয়েট লেস, মানে ওর মনে হবে যে আমার কোনো ওয়েটই নেই, আমি ভাসছি। যেমন আমরা যদি ছাদের উপর থেকে নিচে লাফাই, তো যখন হাওয়াতে থাকি সেই সময়ে তো আমাদের কোনো ওজন থাকে না, ওই জিনিসটা আমার ওজন থাকে, মানে আমরা ফিল করতে পারি না আর কি। আম্বিয়া কি কখন তার নিচের দিকে বেগ সেকেন্ডে 49 মিটার হবে। ও, আম্বিয়া একটা ডাউট দিয়েছে, দেখছি। হ্যাঁ স্যার। তা এই কেসটা হলো। আচ্ছা, এটা একটা কেস হলো। এবার এই কোশ্চেনটাতে আসো। এই কোশ্চেনটা বলছে কি, যে চলমান লিফটের মধ্যে থাকা ব্যক্তি তার হাত থেকে একটি বস্তু ছেড়ে দেওয়ার পর লক্ষ্য করলেন যে তার সাপেক্ষে বস্তুটি স্থির আছে। দেখো, তার সাপেক্ষে বস্তুটি স্থির আছে মানে কি, মানে গতিশীল তো দুটোই। যেমন ধরো এখানে একটা বাস যাচ্ছে, এটা ঠিক আছে, এটা একটা বাসটা, আর এখানে ধরো একটা গাড়ি যাচ্ছে, কি রকম গাড়ি হলো এটা। তো এবার এরা যদি সেম স্পিডে যায়, তখন কি মনে হবে এই লোকটার কাছে, এই লোকটা মনে হবে কি যে রেস্টেই আছে, তাই না? মানে রিলেটিভ যে আপেক্ষিক গতিটা, সেটাকে জিরো হতে হয়। তো সেটা যদি জিরো হয়, তখন মনে হবে কি এর রেসপেক্টে এর রেস্টে আছে, এখানে যে থাকবে তার রেসপেক্টে এর রেস্টে আছে। তো এই কনসেপ্টটা এখানে বলছে, যে ও যখন লিফটে ছিল, লিফটটা হচ্ছে মুভ করছে, এবার ওই লোকটা ধরো লিফটটাতে আছে, এবার এর হাত থেকে কিছু ছড়ে গেল, ধরো মোবাইলটা ইয়া কিছু, তো ও ছুটে গেছে, দেখছে কি যে মোবাইলটা এর রেসপেক্টে রেস্টে আছে, মানে হাওয়াতেই আছে মনে হচ্ছে ওর। তো এটা কখন পসিবল, যদি এই লোকটা যে হারে নিচে নামছে, যে স্পিড নিয়ে, এই মোবাইলটাও সেম স্পিড নিয়ে যদি নিচে নামে, তো সেই ক্ষেত্রেই খালি তোমার কি হবে, যে এর রেসপেক্টে ওটা তোমার রেস্টে মনে হবে। আর এটা কখন পসিবল, এটা পসিবল তখনই যখন এই লিফটটা সমবেগে নিচে নামবে।
লিফটটা যদি সমবেগে নিচে নামে তাহলে এটা পসিবল। ঠিক আছে, তো এখানে যেটা অ্যান্সার হবে সমবেগে নিচে নাম। দেখো উপরের দিকে উঠলে তো হবে না, কারণ এই উপরের দিকে যদি উঠে তাহলে লোকটা ধরো উপরের দিকে যাচ্ছে কিন্তু ওই বস্তুটা তো নিচের দিকে নেমে যাবে না। তো ওর তো মনে হবে একটা আছে, তো নিচের দিকে দুটোই সেম ইসে নামতে হবে আর কি। তাহলে এটা অপশন এ হওয়া উচিত। তারপরে এটা এটা তো আমরা ক্লাসে করিয়েছিলাম, জুরিন্স ল। আচ্ছা, এখানে 4-এর উত্তরটাও তো উম, ভুল দিয়েছে তাহলে। চারেরটা উম, এটা সমতরণের নিচে নামছে এরকম লেখা আছে। সমতরণে আছে, ডিটা ডিটা হুম। আছে। হ্যাঁ সম স্যার। সমতরণ, ত্বরণ ত্বরণ যদি থাকে তো ত্বরণ থাকলে তো এদের একটা রিলেটিভ ভেলোসিটি থেকে যাবে না। এটা আমার মনে হয় যে এটা এ নাম্বার অ্যান্সারটা হওয়ার কথা। ঠিক আছে স্যার। হুম, তো অনেকগুলো আমি অনেক কোশ্চেন করছি তো অনেক উত্তর মিলছে না, এবার আমার নিজের এবার সন্দেহ লাগছে যে তাহলে আমি ঠিক করছি না। হুম। এখানে কোনটা, এটা সিটা হবে। এটা আমরা ক্লাসে করেছি, এটা থিওরিটা, ওই যে থিওরির পোর্শনটা, জুরিন্স লটা। হ্যাঁ স্যার। হ্যাঁ হ্যাঁ স্যার, এটা হয়েছে, তখন পড়ানো হয়নি তো তখন আমি অঙ্কটা গোল দিয়েছিলাম। ঠিক আছে। আচ্ছা, সাতেরটা হয়নি স্যার। হ্যাঁ এটা দেখো, এটাও আমরা ক্লাসে করেছি কিন্তু আমি একবার বলে দিচ্ছি, মানে এই কোশ্চেনটা করিনি কিন্তু এর থিওরিটা করেছি। এক মিনিট দাঁড়াও। কি হয়েছে? এক মিনিট, আচ্ছা আমাদের আমরা একটা কেস এরকম করেছিলাম না যে পয়জন রেশিওতে আমরা একটা করেছিলাম যে ধরো মানে অনুদৈর্ঘ্য বিকৃতি হয়েছে, ঠিক আছে, পার্শ্বীয় বিকৃতি হয়েছে, কিন্তু ধরো আয়তনটা পরিবর্তন হয়নি আর কি। আয়তন যদি পরিবর্তন না হয়, আয়তন পরিবর্তন যদি না হয় তখন আমরা দেখেছিলাম যে সিগমাটা কত হয়, হাফ হয়। তারপরে আমি বলেছিলাম যে কোনো পদার্থের ক্ষেত্রে সিগমাটা হাফ হয় না, মানে লেস দেন হাফ হয়। আর এর মানে হচ্ছে যে ওর আয়তন ধ্রুবক থাকবে না, মানে আয়তনের পরিবর্তন হবে। এবার এখানে বলেছে কি, কোনো একটা ধাতব তারের, কোনো একটা ধাতব তারের যে কোনো, বলে দেয়নি, ওটা সিগমা যদি হাফ হয় বলেই দিয়েছে হাফ হবে, তো সেই ক্ষেত্রে কি হবে, কোনো আয়তনের পরিবর্তন হবে না। আয়তন পরিবর্তন না হলে সিগমাটা হাফ হয়, এই ডেরিভেশনটা আমরা করেছিলাম। তো এখানে বলছে হাফ হয়েছে, তাহলে উল্টো ভাবে আমরা বলতে পারবো তাহলে আয়তনের পরিবর্তন হবে না। আর আয়তনের পরিবর্তন যদি না হয়, আয়তনের পরিবর্তন যদি না হয় তাহলে আয়তন বিকৃতি গুণাঙ্ক মান কত হবে? আয়তন বিকৃতি গুণাঙ্ক, আয়তন বিকৃতি গুণাঙ্ক মানে কি, পীড়ন বাই ডিভি বাই ভি। বিকৃতি, তাই তো, ডিভি বাই ভি, হ্যাঁ স্যার। ডিভি বাই ভি। এবার বলছে কি যে তোমার আয়তনের পরিবর্তন হবে না, হাফ হলে আয়তনের পরিবর্তন হবে না, মানে ডিভিটা কত, 0।
পিভি জিরো। হ্যাঁ তাহলে পি বাই জিরো বাই এটা সামথিং মানে জিরো আসে নিচে, তাহলে টেন্স টু ইনফিনিটি না? আচ্ছা ঠিক আছে। তাহলে এখানে অসীম হওয়ার কথা। অপশানে কি আছে উত্তরে? আচ্ছা অসীমই আছে। তাহলে অসীম কেন, এটা বোঝা গেছে। হ্যাঁ হ্যাঁ বুঝেছি। হ্যাঁ মানে এটা ওই থিওরিটা রিলেটেড আছে আর কি। তারপরে এই জিনিসটা, এটা 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 হয়নি। আচ্ছা আমি বুঝতে পারিনি এটা। আচ্ছা, মানে এটা তো তোমার টার্মিনাল ভেলোসিটি যেটা আছে, সে গ্লিসারিন স্তম্ভের মধ্যে দিয়ে ফেলে দেওয়া হয়েছে ওটা। হ্যাঁ ঠিক আছে গ্লিসারিন, যাই হোক অন্য কিছু হলেও সেম, হাওয়ার মধ্যে হলেও সেম, কনসেপ্টটা একই তো, গ্লিসারিনের ও নাও। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, আমি তুমি ভাবছিলাম গ্লিসারিন হয়তো হোক, গ্লিসারিনের মধ্যে দিয়ে যাচ্ছে, তার মানে এদিকে আলাদা কিছু হবে না 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 ভাবছিলাম। ওরকম না। তাহলে যদি ওটাই হয়, যদি হাওয়াতে হতো কি হতো, যে প্রথমে তো অ্যাসেলারেশন থাকবে, তারপরে টার্মিনাল ভেলোসিটিতে এটা কনস্ট্যান্ট ভেলোসিটি, তো এরকম হবে না গ্রাফটা, কি হবে, তাই না? হ্যাঁ স্যার। এটা দেখো, এটা হয়নি। না স্যার এটা এটা হয়নি। কনসেপচুয়াল আছে একটু দেখো, মানে বলছে কি যে এটা ধরো গাড়িটা দাঁড়িয়ে আছে, এবার 100 কিলোগ্রাম বলে গাড়িটার ওজন হবে, এটা ফোর হুইলার তাহলে নিশ্চয়ই হবে না, অন্য কিছু আছে, টোটো আছে হয়তো। 100 কিলোগ্রাম ধরো। এবার কি হয়েছে যে এটা রেস্টে ছিল, একটা 160 কিলোগ্রাম ভরের একটা লোক এইদিকে দৌড়ে, এইদিকে দৌড়াচ্ছে ও, এইদিকে দৌড়ে হচ্ছে 5 মিটার পার সেকেন্ড স্পিডে এসে এর উপরে লাফিয়ে পড়লো। তাহলে বলছে যে এই গাড়িটা চলতে শুরু করছে, তো গাড়িটার কি বেগে চলতে শুরু করবে ওই জিনিসটা। তো এখানে আমরা কি ইউজ করব, কনজারভেশন অফ মোমেন্টাম, ঠিক আছে, ভরবেগের সংরক্ষণ সূত্র। তাহলে দেখো সাপোজ ধরে নাও যে লোকটা যখন এখানে এসে লাফালো, তো তখন যে বেগ হবে সেটা ধরে নাও ভি, ঠিক আছে। তো তখন ভি যদি বেগ হয়, তাহলে ওই বেগ নিয়ে তো এই লোকটাও মুভ করবে না, কারণ এই তো গাড়িটার উপরেই আছে এখন, আর ওই বেগ নিয়ে এই গাড়িটাও মুভ করবে। এই এই কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে? তা আরেকবার বলুন ডিফারেন্টটা কি না বললেন? আমি বলছি যে ধরো এই গাড়িটা হচ্ছে গাড়িটা, তো এটা লোকটা এসে লাফালো, লাফিয়ে এখানে আসলো, তো এই গাড়িটা ভি বেগ নিয়ে যাচ্ছে, তাহলে এখন ভি বেগ নিয়ে যাচ্ছে মানে কি এই লোকটাও তো ভি বেগ নিয়ে যাচ্ছে, কারণ আমি যদি গাড়িটার উপরে এখন লাফিয়ে পড়ি, তো গাড়িটা মুভ করলো তার জন্য, তো আমিও গাড়িটার উপরে আছি, তাহলে আমিও সেম ভেলোসিটি নিয়ে যাচ্ছি। হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। তো ওই জিনিসটা এর মানে কি, লোকটা গাড়িটাতে চড়ার আগে মোমেন্টাম কত ছিল, 60 মাস ইন্টু ভেলোসিটি, তো 60 × 5, ঠিক আছে। আর গাড়িটার মোমেন্টাম কত ছিল, জিরো, রেস্টে ছিল না, তাহলে জিরো হবে, 100 × 0। আর তারপরে যখন মানে লোকটা এর উপরে গেল, তখন ধরো ভি, তাহলে ভি দুজনেরই মানে 60 × ভি প্লাস গাড়িটার 100 × ভি, দুজনেরই এটা, তাহলে এই মোমেন্টামটা আর এই মোমেন্টামটা সেম হওয়ার কথা। তো এবার এইদিকে তো কত 300, আর এইদিকে কত 160 ভি, তো আহ, তাহলে কত হবে, 300/160 ভি, জিরো জিরো কেটে গেল, তারপরে 2 দিয়ে কাটো, 15/8, তাহলে ভি ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে 15/8 মিটার পার সেকেন্ড, ঠিক আছে। তাহলে অপশন সিটা হচ্ছে
অপশন সিটা। দেখো ক্লিয়ার, মানে কনজারভেশন অফ মোমেন্টাম, যেটা ভরবেগের সংরক্ষণ সূত্রটা আমরা অ্যাপ্লাই করেছি। কেন বলো তো? কারণ এখানে আহ, ঘর্ষণটা নগণ্য বলে দিয়েছে, তো আমরা চাক্কাতে যে ঘর্ষণটা ওটা আমরা কনসিডার করছি না। ওটা হলে তাহলে একটু আরো অন্য কিছু ধরতে হতো। ঘর্ষণ নগণ্য বলে দিয়েছে। ঠিক আছে এটা। আচ্ছা, তারপরে এখানে কি আছে? হ্যাঁ এটা দেখো, এটা এটা হয়েছে কারো? এটা হয়নি। ঠিক আছে, দেখো কি আছে, 2 মিটার লম্বা 1 মিলিমিটার স্কোয়ার প্রস্থচ্ছেদ যুক্ত একটি তার। তো আমি এটা তারটা আগে নিয়ে নিই। ধরো এটা 1 মিলিমিটার স্কোয়ার, একটু বড় করে নিচ্ছি কারণ তাহলে বোঝা যাবে ভালো করে। ধরো এটা প্রস্থচ্ছেদটা আর এটা হচ্ছে লম্বাটা। ইস, কি হচ্ছে? এটা হচ্ছে প্রস্থচ্ছেদটা, মানে ধরো এরিয়াটা, আর এটা হচ্ছে লম্বাটা। তো ওটা ধরে নাও ক্যাপিটাল এলটা। এবার বলেছে কি 1 মিলিমিটার দৈর্ঘ্য বৃদ্ধি করেছো, মানে এটাকে একটু বাড়িয়েছো। এটা হচ্ছে স্মল এল, এই জিনিসটা বলছে। এ তো কাজ করতে হয়েছে, তো কাজ করতে হয়েছে, ঠিক আছে। তো ডাব্লুটা বলে দিয়েছে 0.05 জুল, ঠিক। তো ডাব্লু মানে কি? ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট। তো এখানে ডিসপ্লেসমেন্ট মানে তোমার কি হচ্ছে? এল, এল। কিন্তু এখানে ফোর্সটা কি এফ নিলে হবে না F/2 নিতে হবে? এভারেজ ফোর্সটা নিব না, কারণ যখন ধরো ফোর্স অ্যাপ্লাই করনি তখন 0 ছিল। যখন এফ অ্যাপ্লাই করলে তো এফ ফোর্সের জন্য এল বৃদ্ধি হলো, তাহলে এটা বাই টু অ্যাভারেজটা নিতে হয়। কারণ এটা একটা মানে বিন্দু পার্টিকেল না, না, এই জন্য আমরা অ্যাভারেজটা নিই। তাহলে এখানে F/2 নিব, তাহলে F/2 এল। কিন্তু আমাদের ইয়ং গুণাঙ্ক বের করতে গেলে আমাদের তো পীড়নটা লাগে, পীড়নটা। আর পীড়ন মানে প্রেশারটা লাগে, ঠিক কি না? প্রেশারটা, এখানে তো আমরা ফোর্সই পেলাম। তো আচ্ছা, এলটা দেখো, এল এর মানটা বসিয়ে দিচ্ছি 1 মিলিমিটার। তো তাহলে 1 মিলিমিটার মানে আমাকে মিটারে করতে হবে, তাহলে F/2 মিটারে করলে 10⁻³ হচ্ছে। তাহলে এফ ইজ টু হয়ে গেল 2 × 0.05, এটা 10⁻³ -3টা ওই পাশে গেলে 10⁻³ হয়ে গেল। কিন্তু প্রেশারটা বের করতে হবে, তাহলে প্রেশারটা কি হবে? 2 × 0.05 × 10⁻³ প্রেশার মানে ফোর্স পার ইউনিট এরিয়া। তাহলে এখানে এরিয়া কত? এ, এ মানে কত? 1 মিলিমিটার স্কোয়ার। তাহলে 1 মিলিমিটার স্কোয়ারকে আমি মিটার স্কোয়ারে কনভার্ট করলে 10⁻⁻6 হয়ে যাবে, ঠিক কি না? তো বেসিক্যালি কত হচ্ছে? 10⁻³ আর 0.05টাকে যদি গুণ করে দাও তাহলে এটা 50 হয়ে যাচ্ছে। 50 × 2 মানে 100 হয়ে যাচ্ছে, তাহলে 100 হয়ে যাচ্ছে। আর নিচে হচ্ছে 10⁻⁻6টা উপরে নিয়ে যাও, 10⁻6 হয়ে গেল, মানে এটা 10⁻8 হয়ে গেল প্রেশারটা। তো এবার প্রেশার তুমি পেয়ে গেছো, মানে পীড়নটা। তাহলে ইয়ং গুণাঙ্কটা কি ছিল? প্রেশার বাই ডেল্টা এল বাই এল, এটা তো ডেল্টা এল বাই ক্যাপিটাল এল। তো প্রেশার হচ্ছে 10⁸, ক্যাপিটাল হচ্ছে, ক্যাপিটাল এলটা হচ্ছে 2 মিটার, আর ডেল্টা এল কত হয়েছে?
মানে স্মল এল যেটা রেড বেল। 1 মিলিমিটার। 1 মিলিমিটার মানে 10 টু দি পাওয়ার, আচ্ছা 1 মিলিমিটারই লিখি, ঠিক আছে 1 × 10 টু দি পাওয়ার করে দিই, 10 টু দি পাওয়ার -3, তাহলে -3টা উপরে গেলে +3 মানে 10 টু দি পাওয়ার 11, তাহলে 2 × 10 টু দি পাওয়ার 11 নিউটন পার মিটার স্কোয়ার। এটা হচ্ছে ইয়ং মডুলাসের মান। ঠিক আছে, তাহলে এখানে অপশন সিটা হবে। কি আছে অপশনে আনসার? আনসার খুঁজে পাইনি। যাই হোক, মানে কনসেপ্টটা বোঝা গেছে কিভাবে করতে হলো। মানে মেন হচ্ছে হ্যাঁ, এখানে মেন যে কাজটা ছিল সেটা হচ্ছে যে পীড়নটা বের করা, প্রেশারটা বের করে নেওয়া। প্রেশারটা, হ্যাঁ স্যার। বাকি তো তারপরে তো এটা তারপরে তো ইজি। হ্যাঁ উত্তর মিলেনি, এটা উত্তর মিলেনি, ঠিকই বলেছো, উত্তর আমারও মিলছে না। মানে হ্যাঁ এখানে স্যার, যে ভুল আছে মনে হয়। আসলে এটা হয়তো কিছু সমস্যা আছে। মানে আমাদের যে কনসেপ্টটা ওটা খালি বলে দিচ্ছি, যে যদি কোনো একটা বস্তু মানে গোলক আর কি এইভাবে পড়ে, তাহলে যে কোনো মিডিয়ামে যদি পড়ে তাহলে ও একটা আপওয়ার্ড ফোর্স নেট ক্রিয়া করে, যেটা আমরা থেকে পাই, কি নাম ওই লটার, স্টোকস ল থেকে। ওটা কত হয়, এফটা হয় 6 পাই ইটা আর ভি, যদি ভিটা টার্মিনাল ভেলোসিটি। তো এই ফোর্সটা যে হবে 6 পাই ইটা আর ভি, এইটা হবে এর ওজনটা নিচে নিচে যেহেতু আসছে তাহলে ওজনটা বড়, তাহলে এমজি, আর মাইনাস এর উপরে যে একটা প্লাবক বল কাজ করে বয়েন্ট ফোর্স সেটা, তো সেটা কি হবে, সেটাও এম প্রাইম জি। এম প্রাইম জি মানে এম প্রাইমটা আমাদের এর সম পরিমাণ ওই লিকুইডটার ওজন নিতে হবে, মানে এই জিনিসটা। তাহলে এখানে 4/3 পাই, আর দুটোর ক্ষেত্রেই হবে সেমই, তাহলে আর কি কমন নিয়ে নিলাম, জি কমন নিয়ে নিলাম। তাহলে এখানে যদি এটা রো হয় আর এটা রো প্রাইম বলে দিচ্ছি, তাহলে 6 পাই এটা আর ভি, একটা আর একটা আর কাটো, তাহলে এখান থেকে ইটাটা পেয়ে যাবে, 2 দিয়ে কেটে দাও, তাহলে এটা 2/3, 3 যা 9 হয়ে গেল, পাই পাই কেটে যাবে, তাহলে এইটা ইকুয়াল টু 2/9 আর স্কোয়ার জি রো মাইনাস রো প্রাইম বাই ভি, এই জিনিসটা। এটা ধরো অনেক সময় মনে নাও থাকতে পারে, কিন্তু না থাকলে কনসেপ্টটা এটা মনে রাখবে, তো 1 মিনিটে করে নিতে হবে। এবার পয়েন্ট হচ্ছে এখানে যে ডাটাগুলো আছে সেই ডাটাগুলো যদি বসিয়ে দেখি আমরা, তো এই অ্যান্সার একটাও আসছে না, 3 পয়েন্ট সামথিং আসছিল, আমি করে দেখলাম, কিন্তু কনসেপ্ট হচ্ছে এটা ইউজ করতে হবে। আচ্ছা 3 পয়েন্ট সামথিং বা কিছু যদি আসে, তো এটার কাছাকাছি ভ্যালু এটা 5 আসছে, তো এটা আমরা বসাতে হবে অ্যান্সার যে কত আছে এটা। তারপরে এটা এটা স্যার ওটা হয়েছে, ডি তো আছে স্যার, মানে 8। 8 আছে, হুম। 8 আছে, তো কিভাবে হলো, মানে তাহলে থ্রি ভুল পয়েন্ট, হয়েছে। না না না, দাঁড়াও, 3 পয়েন্ট সামথিং বা যদি আমি মানে 4 4 ধরে নিই, দিতে পারবে। তাহলে ইন্টু 2 করলে 8 হয়, তাহলে কোথাও কি মিস্টেক হচ্ছে আমাদের, এটা তো কোনো সমস্যা নেই, এটা তো সেমই। সে কোনো ডেটা দিতে ভুল হয়েছে হয়তো। হ্যাঁ সেটা হতে পারে, মানে সেটাও হতে পারে, এগুলো বইতে অনেক মিস্টেক থাকে, হুম। আমাদের কনসেপ্টটা একটু থিওরিটা ঠিকঠাক রাখতে হবে। এই জিনিসটা দেখো, এটা হয়েছে কি, না স্যার। দেখো টি সময় একটি গতিশীল বস্তু কণার অবস্থান স্থানাঙ্ক পজিশন কোঅর্ডিনেটটা বলে দিয়েছে এক্স আর ওয়াই, এটা তো পজিশন ভেক্টর যেটা আর, ওটা কি হবে এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ, এই জিনিসটা হয়, তাই না? বা আমরা বলতে পারি যে এ টি কিউব আই ক্যাপ প্লাস বি
টি কিউব জে কে। এবার বলছে কি কণা টি সময়ে কণার বেগের মান, বেগ বেগ মানে কি টাইমের রেসপেক্টে ডেরিভেটিভ ডি আর ডিটি। তাহলে এটা কত হবে 3a t² i কে প্লাস 3b t² জে কে। মান বের করতে বলেছে, মান। তো মান মানে মডিউলাসটা। তাহলে মডিউলাসটা কি হয়, যে স্কোয়ার রুট অফ x² প্লাস y² হয়। তাহলে এখানে 3a t² তার স্কোয়ার আর 3b t² তার স্কোয়ার। তাহলে এখানে দেখো 3t² আর এখানে 3t² কমন নিয়ে বেরিয়ে যাবে, মানে বাইরে পুরোটাই বেরিয়ে যাবে 3t², কারণ তার হোল স্কোয়ার আছে। তো একটা করে বেরিয়ে গেল, তাহলে ভেতরে পড়ে থাকলো খালি a² প্লাস b²। তাহলে এইটা মান হবে অপশন সিটা। দেখো হ্যাঁ স্যার ঠিক আছে। এগুলো ভেক্টরে দেওয়া থাকলে তুমি এমনি কম্পোনেন্ট ওয়াইজ করলেও হতো, মানে তুমি ধরো ভি এক্সটা বের করে নিলে এটাকে করে, তারপরে ভি ওয়াইটা বের করে নিলে এটাকে ডেরিভেটিভ করে, আর তারপরে ভিটা বের করতে ভি মড ভিটা বের করতে গেলে √(v(x²) প্লাস vy² করলে ডাইরেক্ট হয়ে যাবে, তাও হতো, একই অ্যান্সার আসবে। মানে আমি এটা বলছি যে x ইজ ইকুয়াল টু এটা তো, আর y ইজ ইকুয়াল টু এটা, তাহলে এখান থেকে vx করে নিলে, এখান থেকে vy করে নিলে, তাহলে ভি যেটা হবে ওটা হবে স্কোয়ার রুট অফ vx² প্লাস vy², আর অ্যান্সার এটাই আসবে, তাও হবে। এটা দেখো, এক্স অক্ষ বরাবর একটি কণার সরণের সমীকরণটা বলে দিয়েছে। x ইজ ইকুয়াল টু 40 প্লাস 12t মাইনাস t³ মিটার। বলছে থামার আগে কণাটি কত দূর যাবে, থামার আগে কণাটি কত দূর যাবে। তো দেখো থামার আগে মানে যখন থামবে তখন কিটা জিরো হবে বলো, কোন জিনিসটা জিরো হবে থেমে গেলে। ভিটা যেটা হয় বেগটা। হ্যাঁ বেগটা জিরো হবে, এর মানে ভেলোসিটিটা বের করতে হবে আগে। তাহলে বেগটা বের করো, তাহলে বেগ যদি বের করি তাহলে এর ডেরিভেটিভ নিতে হবে। ডেরিভেটিভ নেওয়া মানে 40টার জিরো হয়ে গেল, আর 12 হলো প্লাস, প্লাস না মাইনাস আছে, -3t² হলো। তো ভিটা জিরো যখন থামবে এখান থেকে টাইমটা পেয়ে যাবো যে কতক্ষণ পরে থামছে জিনিসটা। তো এখানে 3t² ইজ ইকুয়াল টু 12, 3 দিয়ে কেটে দাও 4 হলো, তাহলে t ইজ ইকুয়াল টু 2 হলো, ঠিক আছে 2 ইউনিট, সেকেন্ডই ধরে নাও। তাহলে টু, এক্স এক্স আচ্ছা এর এবার মানটা বসিয়ে হ্যাঁ দিয়ে। টি এর মানটা এখানে বসিয়ে দাও, হয়ে যাবে যা হবে। তাহলে 40 প্লাস 12 টু যা 24 আর -8, 2³ মানে 8, তো কত হলো 40 আর এখানে প্লাস 16, তাহলে 56 মিটার। তাহলে অপশন সি হবে। দেখো বোঝা গেছে কি জানি। হ্যাঁ স্যার বোঝা গেছে। হ্যাঁ এটা দেখো, স্যার এটা উত্তর মিলেনি আমার। হ্যাঁ কারণ এটা ডাটা ডাটা ভুল আছে। আমার মনে হয় দেখো এটা 10⁻³ করলে হয়ে যাবে, এটা 10⁻³ হবে। 50 এসছে আমার উত্তর। হ্যাঁ 85ই হবে, এই ডাটা দিয়ে 85ই হবে, না হলে 500 হবে যদি 10⁻³ করো। তো তাহলে ঠিক করতে হবে। হ্যাঁ, আর বাকিগুলো করেছো গিয়ে এটা? কোনটা স্যার? না ওদেরকে বলছি, রাব্বিল আর আম্বিয়া এরা। সেটা আমি কোথায় জানি না তো, সেই কিছু বুঝতেই পারছি না। ওরে বাবা, তো অঙ্কগুলো কিভাবে হবে? এই দেখো না, এখানে অঙ্ক দেখো। বুঝতে পারছি না, সলভ হ্যাঁ করাচ্ছেন সেটা বুঝতে পারছি, সলভ করাচ্ছেন সেটা বুঝতে পারছি, কিন্তু কোথায় থেকে করাচ্ছেন আমি সেটা জানি না। আচ্ছা এখানে দেখো মাসটা বলে দিয়েছে তাই না,
ভর মানে মাসটা, তাহলে 20 × 10⁴ কিলোগ্রাম। রেস্টে ছিল বস্তুটা, আর 20 সেকেন্ড ধরে এ তো ফোর্স অ্যাপ্লাই করা, মানে ফোর্সটাও বলে দিয়েছে 5 × 10⁵ নিউটন, এটা বলে দিয়েছে। বলছে 20 সেকেন্ড সময় পরে ওর বেগ কত, ভেলোসিটিটা বের করতে হবে। তাহলে ফোর্স যদি বলে দেয় তাহলে আমরা জানি এটা মাস ইন্টু অ্যাসেলারেশন, তাহলে অ্যাসেলারেশনটা পেয়ে যাবো এখান থেকে যে 5 × 10⁵ বাই মাস, মাস মানে এটা 20 × 10⁴, এটা কাটো, 0 0 কাটো, তাহলে 5/2 হলো মিটার/সেকেন্ড স্কয়ার। অ্যাসেলারেশন যখন পেয়ে গেলে তো তুমি ভিটাও পেয়ে যাবে, অ্যাসেলারেশন বাই অ্যাসেলারেশন ইন্টু টি, কারণ a = v/t, তাহলে অ্যাসেলারেশন ইন্টু টি করে দিও। তাহলে এটা 5/2 ইন্টু টি মানে হচ্ছে 20 সেকেন্ড, 2 দিয়ে কাটো, তাহলে 10, তাহলে 50 হচ্ছে, 50 মিটার/সেকেন্ড হবে। এবার পয়েন্ট হচ্ছে এখানে অপশানগুলোতে আবার অন্য দিয়েছে, এর মানে হচ্ছে এটাই যে এই ওজনটা এ তো হবে না, ওজনটা হবে 10⁻³, তাহলে অ্যান্সারটা হবে এটা। তোমরা 10⁻³ করে নিতে পারো, তাহলে অ্যান্সারটাতে একটা করে জিরো বেড়ে যাবে, তাহলে এটা হবে। আর না হলে তুমি 15ই অ্যান্সার রেখে দাও, বাকি প্রসেস তো সেমই আছে, এটাই অ্যান্সার। এইখানে দেখো এটা একটু কনসেপচুয়াল আছে, এটা হয়েছে কি? না স্যার, এটা হয়নি। ঠিক আছে, বলছি। দেখো, মানে কোনো একটা তল আছে, এবার এর উপরে কোনো কিছু রাখা আছে এইভাবে করে, তাহলে এই তলে এখানে এই পুরো মাসটার জন্য একটা মানে দাবাও প্রেশার আসবে, ঠিক? তো ওই প্রেশারের মানটা যদি আমি জেনে যাই, আর এর যে হাইট আছে, এই হাইট আর এর যে ডেনসিটি আছে রো, রো ডেনসিটি, মানে ডেনসিটি তারপরে হাইট, এর টার্মে যদি আমি প্রেশারটা জেনে যাই, তাহলে আমি এই অঙ্কটা করে নিতে পারবো। তো আমি এখন আগে এই জিনিসটা করতে যাচ্ছি, ঠিক আছে? নাহলে তো ডাইরেক্ট মানে ফর্মুলাটা লিখে দিলেও হবে, কিন্তু আমি বলছি যে কিভাবে হয়। দেখো আসলে কি হয় যে আমরা এটা বেসিক্যালি তরলের ক্ষেত্রে ডিরাইভ করি যখন প্রেশার পড়ি, তো সেই জিনিসটা আমরা সব জায়গায় ইউজ করতে পারি। ধরো আমি এখানে একটা এইচ হাইটের একটা আমি সিলিন্ডার কনসিডার করলাম, আর এই যে ম্যাটেরিয়ালটা আছে ও ডেনসিটি রো ধরে নাও, আর এর যে এই যে ক্রস সেকশনটা নিচ্ছি সেটা যদি এ হয়, তাহলে এর ভলিউমটা কত হবে? ভলিউমটা তো ভলিউমটা হবে এ এইচ, এটা। আচ্ছা, আমি যদি বলি মাসটা কত হবে টোটালটা, তাহলে ওটা হবে ভলিউমটা আর রোটা, মানে রো এ এইচ। তাহলে এই জিনিসটা পুরোটা এখানে যে ওজনটা দিবে সেই ওজনটা কত হবে? ওয়েটটা, সেই ওয়েটটা হবে তোমার রো এ এইচ জি এম জি। কিন্তু আমি ওয়েটটা দরকার নেই, ওয়েট তো এই পুরো এরিয়াটার জন্য হয়, আমি দরকার প্রেশারটা, মানে ইউনিট প্রেশারটা মানে ফিক্স থাকে তো, কারণ এরিয়াটা ইউনিট করে দিই। তাহলে রো এ এইচ বাই জি, এ দিয়ে ডিভাইড করে দাও, তাহলে রো জি এইচ। তো কোনো একটা যে কোনো পদার্থ যদি যার ঘনত্ব রো আর উচ্চতা এইচ হয়, তাহলে ও যে প্রেশার ওর তলায় অ্যাপ্লাই করে সেই প্রেশারটা হয় রো জিএইচ, প্রেশারটা হয় রো জিএইচ। তো এই জিনিসটা আমাদের এখানে কাজে লাগবে। এখানে এবার বলেছে শিলার কথা, মানে পর্বত গঠনের সময় যে পাথরগুলো পড়ে যায়। তো সেই ক্ষেত্রে যদি আমরা দেখি ও কত
পীড়ন সহ্য করতে পারবে, তো এটা বলে মানে প্রেশারটা, পীড়ন মানে কি প্রেশারটা বলে দিয়েছে, তাহলে প্রেশারটা বলে দিয়েছে 3 × 10⁸ আর নিউটন পার মিটার স্কোয়ার। এটা ম্যাক্সিমাম ও সহ্য করতে পারবে, তো আমরা এই ভ্যালুটাই নিব। তো আমরা কি জানি যে প্রেশার ইজ ইকুয়াল টু রো জি এইচ, আমাকে এইচটা বের করতে হবে, তাহলে এইচ ইজ ইকুয়াল টু পি বাই রো জি, তাহলে পি তো 3 × 10⁸, আর রোটা 3000, আর জিটা 10 ধরতে বলছে, ভালোই হয়েছে। তাহলে এখানে 4টা জিরো আর এখানে 4টা জিরো কেটে যাবে, 3 আর 3 কেটে গেল, তাহলে 10⁴ মিটার, এটা মিটারে আসবে, কিন্তু অ্যান্সারে তো কিলোমিটারে আছে, তাহলে 10⁻³ দিয়ে ডিভাইড করে দাও, কিলোমিটার হয়ে গেল। 3 আর 3 মানে 10 কিলোমিটার হলো, 10 কিলোমিটার। ঠিক আছে, তাহলে অপশন হবে এইটা, মানে 10 কিলোমিটার হাইট ওর ম্যাক্সিমাম হতে পারে, এরকম কিন্তু নেই 10 কিলোমিটার হাইটের কোনো পর্বত নেই পৃথিবীতে। এটা ম্যাক্সিমাম বলেছে এই ডাটা দিয়ে। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, কে লেফট হচ্ছে এটা মাঝে মাঝে? লেফট হয়ে যাবে। রব্বিল নাকি? হ্যাঁ স্যার আমি আছি তো। না, ও মাঝে মাঝে লেফট হচ্ছে হ্যাঁ আসছে। ওটা 10⁴ হবে না উপরে? হ্যাঁ 10⁴ এটা মিটারে। হ্যাঁ হ্যাঁ তোমার অ্যান্সার কিলোমিটারে আছে, তো এর জন্য 10⁻³ দিয়ে 1000 দিয়ে ভাগ করে দিলাম। হ্যাঁ তো স্যার 10⁴ ডিভাইডেড বাই 10⁻³ নাকি? ও হ্যাঁ, তুমি এটা বলছো মনে হয়, এটা 4 হবে, ঠিক 10⁴ ওটা হবে। এই 4 আর এটা 3টা কেটে দাও। তো ওর আরো এক দুটো ডাউট ছিল, কিন্তু আমি ওগুলো কনসিডার করিনি, কারণ ওগুলো ও লাইট থেকে দিয়েছিল, তো ওগুলো আমরা এখনো পড়িনি, তো এই জন্য করিনি। আমি লাইটটা পড়বো তারপরে এগুলো করব, ঠিক আছে? প্রতিসরণের থেকে দিয়েছিল, রিফ্র্যাকশন। এগুলো স্যার আগে কোশ্চেন থিওরি দিয়েছিল? হ্যাঁ এগুলো কোশ্চেন কেউ দিয়েছিল স্যার? হ্যাঁ, আমরা দিয়েছি। যারা পড়াশোনা করছে তারা দিয়েছে, রেনা ম্যাডাম দিয়েছে? আমি আর স্যার নাম আমরা বলছি না ভরসা কারো। করছি না স্যার, কন্টিনিউ পড়াশোনা নিয়েই ব্যস্ত আছি। এবার এবার হচ্ছে আমাদের ইলেকট্রিসিটি ম্যাগনেটিজমে আসে। এটা দেখো, এটা তো বলতে পারবে কি এটা হবে? ডি হবে না স্যার? হুম, টর্কটা কি হয়? পি ক্রস ই হয় না, টাউ ইজ ইকুয়াল টু, এটা তো আমরা ইসে পড়লাম যে, ও এই টর্ক রিলেটেড একটা অঙ্ক দিয়েছিল আমাকে একজন, তো ও ডাউট দিয়েছিল, তো ওটা আমি করে দিয়েছিলাম, কিন্তু অঙ্কটা ভালো ছিল। এরকম ছিল যে একটা ডাইপোল আছে, ঠিক আছে, দ্বিমেরু। এবার ওই দ্বিমেরুটা যে আছে, তো কি বলেছিল মানে একটা ঘোরাতে, এরকম করে ঘোরাতে কি পরিমাণ কৃতকার্য করতে হবে, এরকম কিছু একটা কোশ্চেন ছিল। তোমার কাছে আছে কি এখন কোশ্চেনটা? কোশ্চেনটা আছে স্যার। সেন্ড করো তো, আমি একটু করে দিই না হলে। আচ্ছা ঠিক আছে। আমার মনে হয় ওগুলো, হ্যাঁ হ্যাঁ আমার কাছে আছে, সেন্ড করতে হবে না, আমি ওটা পেস্ট কপি পেস্ট করে নিচ্ছি, পেয়ে গেছি। ঠিক আছে স্যার।
এই যে কোশ্চেনটা পড়ো একবার, এটা ভালো কোশ্চেন ছিল। 15 নাম্বারটা। যে 1 মাইক্রোকুলম আর -1 মাইক্রোকুলম মানের দুটি আধান বিন্দু পরস্পর 2 সেন্টিমিটার দূরত্বে অবস্থান করে, মানে কিউটা বলে দিয়েছে 1 মাইক্রোকুলম। এবার বলছে এই দ্বিমেরুটিকে 10⁵ নিউটন পার কুলম মানের তড়িৎ ক্ষেত্র, মানে ইলেকট্রিক ফিল্ড যেটা, ওটা দিয়ে দিয়েছে 10⁵ নিউটন পার কুলম। এই তড়িৎ ক্ষেত্রের সঙ্গে 0 ডিগ্রি কোণে রাখা হয়েছে, মানে ধরো এইদিকে ইলেকট্রিক ফিল্ডটা, তাহলে ওই ডাইপোলটা যেটা ডাইপোলের যেটা ওটা ওইদিকেই রাখা আছে, মানে ওর ডাইরেকশনটা ওইদিকেই ডাইপোলটা, মানে এইদিকে মাইনাস, ডাইপোল মুভমেন্টের ডাইরেকশনটা -2 প্লাস হয়, তো এটা ইলেকট্রিক ফিল্ড ধরে নাও, তাহলে এর সাথে 0 ডিগ্রিতে এইভাবে রাখা আছে, মানে এইদিকে ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশন গুলো, এদিকে ইলেকট্রিক ফিল্ড আছে। ওকে, তো এটা তো মানে কোনো অসুবিধা নেই। এবার বলছে কি ওই অবস্থান থেকে দ্বিমেরুটিকে 180 ডিগ্রি কোণে ঘোরাতে হবে, মানে এটাকে ঘুরিয়ে এইভাবে করতে হবে, ডাইরেকশনটা পুরো চেঞ্জ করে দিতে হবে। আচ্ছা, এই ডাইপোল মোমেন্টের ডাইরেকশনটা কি আমি ঠিক লিখলাম? -2 প্লাস হয় না +2 মাইনাস? মাইনাস থেকে প্লাসই হয়। প্লাস হয় না? ঠিক আছে, তো এবার এটাকে ঘোরাতে হবে, তো ঘোরাতে গেলে কত তোমার কাজ করতে হবে, কোশ্চেনটা কি বোঝা গেছে? তো দেখো কত কাজ করতে হবে, একবার বলুন তো। মানে ধরো এরকম ডাইপোল মোমেন্টটা ছিল এখন আগে, ঠিক আছে, এবার ওটাকে তুমি ঘুরায় এদিকে নিয়ে আসতে হবে, এদিকে, তাহলে এইদিকে যখন ছিল তখন 0 ডিগ্রি ছিল, এবার ঘোরাচ্ছ তো 180 ডিগ্রি ঘুরিয়ে নিল। তো এবার এমনি তো ঘোরালে না, তুমি কিছু কাজ করতে হলো, কারণ এখানে একটা ইলেকট্রিক ফিল্ড আছে, ইলেকট্রিক ফিল্ডের জন্য একটা ফোর্স ক্রিয়া করে, তো ওই ফোর্সের এগেনস্টে ঘোরাচ্ছ, তো কত কাজ করতে হচ্ছে ওই জিনিসটা বলেছে। তো এটা আমরা যেভাবে করি সেটা হচ্ছে পটেনশিয়াল এনার্জির কনসেপ্টটা। আমরা পটেনশিয়াল এনার্জিটা কি বলেছিলাম? পি ডট ই, মানে পিই কস থিটা, রাইট? তো ওয়ার্ক ডানটা কি হবে, যে এখানে যখন ঘোরালে তখন একটা এর মধ্যে পটেনশিয়াল এনার্জি সঞ্চিত হবে, স্থিতিশক্তি সঞ্চিত হবে, তো কত সঞ্চিত হলো, ধরো U2 সঞ্চিত হবে। আর এর আগে যখন 0 ডিগ্রি অ্যাঙ্গেলে ছিল তখন ধরো U1 পটেনশিয়াল এনার্জি ছিল, তাহলে এই যে পটেনশিয়াল এনার্জির যে ডিফারেন্সটা, ওটাই তো এই ওয়ার্ক ডান করেছো যেটা, সেটার জন্যই এই ডিফারেন্সটা হয়েছে, এসেছে এক্সট্রা এই এনার্জিটা। তো এই জিনিসটা বের করতে হবে আসলে, ঠিক আছে? না স্যার, প্লাস থেকে মাইনাস না মাইনাস থেকে প্লাস, ওই ভাষাটা কি বললেন যেন? ওটা তো ডাইপোল মোমেন্টের ডাইরেকশনটার কথা বলছিলাম, পিটা, মানে ডাইপোল মোমেন্ট মানে দুটো চার্জকে, ছোট চার্জকে যদি কাছাকাছি রাখো, তাহলে একটা মাইনাস চার্জ নিতে হবে আর একটা প্লাস চার্জ নিতে হবে, সেম পরিমাণ চার্জ, তাহলে এই যে সিস্টেমটা এটাকে ডাইপোল বলছি, তো তার জন্য একটা ডাইপোল মোমেন্ট হয়। ডাইপোল মোমেন্টটা কি, যে একটা চার্জ আর ওদের মধ্যে ডিস্টেন্সটা সেটার গুণফল হয়, তো এটা যদি ডিস্টেন্স আর হয় তাহলে কিউ আর হয়, এটা ডাইপোল মোমেন্ট, ঠিক আছে? এবার তাহলে কি হবে, দুটোর ক্ষেত্রেই তো পিইটা সেম হবে, U2 মানে cos অফ 180 ডিগ্রি আর -U1 মানে cos অফ 0 ডিগ্রি, তাহলে এটা মানে -1 আর এটা মানে 1, তো -1 -1 -2 হয়ে গেল, মাইনাস সাইনটা অতটা ইম্পর্টেন্ট না ওটা, তাহলে 2PE হচ্ছে, তাহলে -2 P মানে কিউ, পি মানে হচ্ছে কিউ, আর এদের মধ্যে ডিস্টেন্সটা ওটা, আর ই আছে, আমি মাইনাসটা না নিলেও হবে, ভ্যালুটা খালি নিচ্ছি, তাহলে মডটা নিয়ে নিচ্ছি,
তাহলে এখানে হলো 2, এটা চার্জের ভ্যালু হচ্ছে 1 মাইক্রো কুলম, তাহলে মাইক্রো মানে 10⁻⁻6, আর আরটা বলে দিয়েছে 2 সেন্টিমিটার, তাহলে 10⁻², কারণ মিটারে করছি, আর এটা 10⁵ ইটা, তাহলে এখানে 10⁻⁻6, 10⁵ আর 10⁻⁻6 কেটে গেল, একটা -1 খালি থাকবে, তাহলে 10⁻³ 2 টু 4 ইন্টু 10⁻³ হচ্ছে, এটা করলে 4 ইন্টু 10⁻³ জুল, তাহলে অপশান এটা হচ্ছে। দেখো বোঝা গেছে, মানে পটেনশিয়াল এনার্জির যে ডিফারেন্সটা হলো সেই জিনিসটাই ওয়ার্ক ডান করতে হবে, সেই পরিমাণ ওয়ার্ক ডানই করতে হবে। এই যে মাইনাস থেকে প্লাস বলেন, আগে একটা কোশ্চেনে প্লাস থেকে মাইনাস দেখিয়েছিলেন, এখানে গোলমাল হচ্ছে স্যার। কোনটা কি মানে ডাইপোল মোমেন্টের যে ডিরেকশনটা দেখিয়েছিলেন, ওটাই তো জিজ্ঞেস করলাম, ডাইপোল মোমেন্টের ডাইরেকশনটা কোন দিকে, প্লাস থেকে মাইনাস না মাইনাস থেকে প্লাস? মাইনাস থেকে প্লাস দিতে হয় স্যার, তড়িৎ বিভব ভ্রামক বিভব। ঠিক আছে, কিন্তু ওটা স্যার আগে একটা কোশ্চেনে প্লাস, হ্যাঁ বলুন, দেখো ওটা কোনো কোশ্চেনে মানে প্লাস থেকে মাইনাস। শোনো, আসলে এইগুলো আর কি হয় বলো তো, এই ডাইরেকশনটা আমরা কনভেনশন তো, দুটো করলেই তোমার অ্যান্সার মিলে যাবে, কিন্তু যেটা ধরবো সেটা আমি একটু দেখে নিই তাহলে। স্যার প্লাস কোশ্চেনটা আমি পাঠাবো কি আপনাকে? হ্যাঁ পাঠাও। নেগেটিভ চার্জ টু পজিটিভ চার্জ হয় ডাইপোল মোমেন্টের ডাইরেকশন, ঠিকই আছে। স্যার ঠিকই আছে, আমি বললাম। তুমি কোশ্চেনটা পাঠাও, আর কি আমি দেখছি কিসের কথা বলছো। আচ্ছা এখানে একটা কোশ্চেন আছে, এটা দেখো। দেখো এর এর আগের দিন আমি বলেছিলাম যে, হ্যাঁ দেখছি, রেজিস্ট্যান্সটা তো লেন্থের সাথে প্রপোর্শনাল হয়, এরিয়ার সাথে 1 বাই মানে ইনভার্সলি প্রপোর্শনাল, এটা বলেছি। আর এটা বলেছিলাম যে রেজিস্ট্যান্সটা টাইমেরও ফাংশন, আর টাইমের বলছি টেম্পারেচারে, মানে টেম্পারেচার বাড়ালে রেজিস্ট্যান্সটা বাড়ে, এটাও বলেছিলাম। তো ওই রিলেটেড একটা কোশ্চেন আছে এখানে, কিভাবে মানে বাড়ে। তো আমি ওই রিলেশনটা বলে দিচ্ছি যে কিভাবে বাড়ে, তোমরা একটু চেষ্টা করো তো যে বের কিভাবে করবো। রিলেশনটা হচ্ছে যে আর ইজ ইকুয়াল টু, আর হচ্ছে টি টেম্পারেচারের রেজিস্ট্যান্স, ওটা হচ্ছে 0 ডিগ্রি টেম্পারেচারে যা রেজিস্ট্যান্স হবে সেটা, ইন্টু 1 প্লাস আলফা টি, আলফা একটা কনস্ট্যান্ট আর টিটা হচ্ছে টেম্পারেচারটা। এই রিলেশনটা ইউজ করে আর এই ডাটাগুলো ব্যবহার করে আরটা বের করো। এটা স্যার ওই 4 ওহম আসবে না স্যার? হ্যাঁ আমি স্যার, এটা আমি জানি করেছি। না কত আসবে, ওটা করলে কত হ্যাঁ আসবে। স্যার, এটা করে 4 ওহমই হবে স্যার, আমি এটা করেছি স্যার বাড়িতে। আচ্ছা 4 এই রিলেশন ইউজ করে করেছো না? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ তাহলে 4 আসবে, ঠিক আছে। এটা তাহলে করে নিবে তাহলে, এটা 4 ওহম আসবে। আসলে আরো ভেরি আরো করে, মানে আরো আছে, এরকম করে টি স্কোয়ারের টার্মও থাকে, টি কিউবের টার্ম, বাট ওগুলো অনেক ছোট ভ্যালু হয়, ওগুলো নিতে হয় না, আমাদের এটাই নিতে হয়। তারপরে এটা দেখো, ও কি পাঠিয়েছে দেখি, কি হয়েছে এখানে, এ ও এটা আহ, ওই রাম বেরোনি। নিচের কোন ক্ষেত্রে সুষম তড়িৎ ক্ষেত্রে রাখা তড়িৎ দ্বিমেরুর স্থিতি শক্তি সর্বাধিক, স্থিতি শক্তি সর্বাধিক। হ্যাঁ তো কি আছে, এটা করেছিলাম, ওটাও ঠিক আছে, তো আমি ওটা নিয়ে আসি কোশ্চেনটা। ও বলছে এটার কথা বলছে, এই কোশ্চেনটা করেছিলাম না। হ্যাঁ বলো, এখানে কি ডাউট আছে তোমার?
এখানে তাহলে তো আপনার ডি না, তুমি দেখো আহ, এখানে ডি হওয়ার কথা বলছো তো? হুম না না, তোমার এটা দেখো না, তুমি এখানে দেখো যে পি এর ডাইরেকশনটা কোন দিকে, পি এর ডাইরেকশনটা ওটা নেগেটিভ টু পজিটিভ। এখানে হুম এখানে এখানেও নেগেটিভ টু পজিটিভ, নেগেটিভ চার্জটা এইদিকে আছে, পজিটিভটা এইদিকে, তাহলে পি এর ডাইরেকশনটা এইদিকে, এখানেও পি এর ডাইরেকশনটা এইদিকে। তো তুমি বলো এ এর ক্ষেত্রে আর ডি এর ক্ষেত্রে থিটাটা কোথায় কত? এখানে থিটাটা কত, এখানে থিটাটা কত? ও এখানে দেখো, এই যে শোনো, এই ইউটা আছে না, এখানে একটা মাইনাস সাইন আছে মনে হয়, মাইনাসটা দেওয়া হয়নি। এখানে একটা মাইনাস সাইন আছে, মাইনাস পি। তো মাইনাস যদি হয়, তো এখানে একটা মাইনাস থাকবে, তো মাইনাস মাইনাসে প্লাস করে দিবে এগুলো। তো আমরা মড নিয়ে নিয়েছি, তাও অসুবিধা নেই। আহ, তাহলে মাইনাস হলে হুম, বলো এখানে থিটাটা কত, এতে থিটাটা কত? এতে স্যার মাইনাস থেকে প্লাস, হ্যাঁ, একটা কিন্তু এইদিকে অপোজিট যাচ্ছে, একটা এইদিকে যাচ্ছে, তাহলে থিটাটা কত? মানে একজন এইদিকে যাচ্ছে, একজন থিটাটা এইদিকে যাচ্ছে, থিটা কত হয়? 180 ডিগ্রি স্যার। 180। আর এখানে একই দিকে যাচ্ছে, এইদিকে যাচ্ছে, এইদিকে যাচ্ছে, থিটাটা কত হয়? 0। তাহলে থিটাটা 0 এখানে, আর এখানে 180। তাহলে ইউটা আমরা যেটা জানি, পি ই, পি ডট ই মাইনাস একটা থাকে, মাইনাস পি কস থিটা, মাইনাস কস্তি। পি কস থিটা। ঠিক আছে, মাইনাসটা আছে স্যার, তাই তো? এবার থিটা 180 বসালে এটা -1 হবে, তো মাইনাস মাইনাসে প্লাস পি হয়ে যাবে। তো এই জন্য আমরা বলেছিলাম যে এটা হবে ম্যাক্সিমাম পটেনশিয়াল এনার্জি। বুঝে তার গেছে? মানে স্যার মাইনাসটা কোন? তা- মাইনাস থেকে প্লাসের দিকেই হবে ওটা আরে এখন। হ্যাঁ, মানে পিটা মাইনাস থেকে প্লাসই হবে সব সময়। ডাইপোল মোমেন্টটা সবসময় মাইনাস থেকে প্লাস, মানে এইগুলো ছবির ক্ষেত্রেও মাইনাস থেকে প্লাস, এখানেও মাইনাস থেকে প্লাস। কিন্তু এখানে 90 ডিগ্রি অ্যাঙ্গেল না, 90 ডিগ্রি অ্যাঙ্গেল মানে কস 90টা 0, এখানে কোনো পটেনশিয়াল এনার্জি নেই হবে। আর এখানে একটা আছে। স্যার ঠিক আছে, এটা মিনিমাম পটেনশিয়াল এনার্জি, এটা ম্যাক্সিমাম পটেনশিয়াল এনার্জি যখন অপোজিট দিকে থাকছে। আসলে কনসেপ্টটা দেখো, মানে ধরো এখানে ছবিটার দিকে দেখবে, ধরো এইদিকে আমি ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করেছি, এটা ইলেকট্রিক ফিল্ড, রাইট? এবার এটা আমার ধরো আহ, এটা হচ্ছে আমার এইদিকে, এখন ধরো এটা ডাইপোল মোমেন্টার ডাইরেকশন। তো এখন তো নর্মালি আছে না, সেম ডাইরেকশনে আছে, মানে পটেনশিয়াল এনার্জি তোমার মিনিমামই আছে। এবার আমি ধরো ডাইরেকশনটা চেঞ্জ করার চেষ্টা করছি, তাহলে আমাকে এক্সট্রা কাজ করতে হচ্ছে না? তো যে কাজটা আমি করছি, তো সেই কাজটা এর মধ্যে স্টোর হয়ে থাকছে এনার্জি হিসেবে, তাহলে এখন ম্যাক্সিমাম পটেনশিয়াল এনার্জি হবে উল্টো যখন যাচ্ছে। ওটাই, এটা বোঝার জন্য খালি, মানে এইভাবেই এই রিলেশনটা থেকে বের করে নিতে হবে। ঠিক আছে আম্বিয়া, তোমার ডাউটটা ক্লিয়ার হয়েছে? আম্বিয়া বলছি হ্যাঁ স্যার, আহ, হ্যাঁ স্যার, আচ্ছা ওটা স্যার মাইনাস পি, তাহলে মাইনাসটা হবে তাই তো স্যার? হ্যাঁ, মাইনাস পিটা ফর্মুলাটাতে, আমি এই কোশ্চেনটাতে মাইনাসটা লিখিনি, তাও আমরা মড ধরে নিয়েছিলাম, বাট অ্যান্সার এখানে এটাই হবে। তো এটা মাইনাস পি হবে এখানে, হ্যাঁ এটা মাইনাস আছে। এই কোশ্চেনটা দেখো তো। স্যার সমান্তরাল শ্রেণী আর ওই শ্রেণী সমবায় এইগুলো একটু ভালো করে পড়াতে হতো মনে হয় স্যার আরো। ও, হয় হ্যাঁ তো আমি ঠিক আছে, প্রথমে এই শ্রেণী সমবায় দিয়ে করতে হবে, তারপর সমান্তরালে করলেই হয়ে যাবে। হ্যাঁ এখানে দেখে বুঝতে পারছো না? এই দেখো, এই ছবিটাকে আমি অন্যভাবে ড্র করার চেষ্টা করছি। এ সিটা আমি ড্র করলাম, ধরো এটা এ, এটা সি, ঠিক আছে, এ সিটা। তারপরে সি থেকে এ, তারপরে সি থেকে এটা এ দিয়েছে, আবার এটা বি দিচ্ছি, এটা আমি বি নাম দিয়ে দিচ্ছি। ঠিক আছে, দুই উত্তর হবে মনে হচ্ছে। হ্যাঁ উত্তরটা আমি জানি না। এবার ধরো সি থেকে বি আমি একটা আরেকটা ড্র করলাম, রাইট?
এবার এ থেকে দেখো আরেকটা 3 ওহমের রেজিস্ট্যান্স বেরিয়েছে, বেরিয়ে ওটা আবার বি পয়েন্টে গিয়ে মিলেছে এখানে। তো এবার তো তারপরে ব্যাটারিটার সাথে কানেক্ট করে দিয়েছে, মানে পুরো সার্কিটটা তো এই জিনিসটাই না, এটা ট্রায়াঙ্গুলার করে দিয়েছে বলে। এর মানে কি এটা আর এটা সিরিজে আছে, দেখো একটার পিছে একটা আছে, আর এই পুরোটার সাথে এটা কি প্যারালালে আছে। তো ভ্যালুগুলো সবগুলো 3 করে। তো এটা যদি 3 হয়, এটা যদি 3 হয়, তাহলে এদের পরিবর্তে আমি যদি একটা প্লট করি, একটাই রাখি, তাহলে এর ইকুইভ্যালেন্ট, এই দুটোর ইকুইভ্যালেন্ট কত হবে, যোগ হয়ে যাবে 6। ঠিক আছে, আর নিচে হচ্ছে তোমার এটা 3ই আছে, তারপরে এখানে স্যার ব্যাটারিটা যোগ করে দিয়েছে। ওটা করলাম স্যার, বি হ্যাঁ, এর উত্তরটা হবে 1.5 অ্যাম্পিয়ার। ওটা এখনই করলাম, 1.5 অ্যাম্পিয়ার উত্তর হবে মনে হচ্ছে। 1.5 অ্যাম্পিয়ার আসছে। ঠিক আছে, আমাকে তুমি ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা আগে বলো কত হচ্ছে। স্যার ওটা দুই 6 আর 6 3-এর কত হবে, আর ইকুইভ্যালেন্টটা করতে হবে 6 ইন্টু 3 2 বাই হবে 6 স্যার। প্লাস 3, 9 স্যার। জি, হ্যাঁ। 18/9 মানে 2, তাই হুম, তো? ঠিক তাহলে আছে। হয়ে গেল তো, মানে ভি 3 ভোল্ট আইটা বের করতে হবে। ইজ ইকুয়াল টু আই আর, মানে আই ইন্টু 2, তাহলে আই ইজ ইকুয়াল টু 3/2, হুম, ডের হচ্ছে স্যার। 1.5, 1.5। ও ঠিকই বের করেছে, 1.5 হয়। ঠিক আছে, ওয়ান পয়েন্ট ফাইভ। স্যার আমার প্রবলেমটা একটু বলে দিন। তোমার প্রবলেমটা কি আছে? ও যেটা দিয়েছো আগে দিলে যেটা, হ্যাঁ দাঁড়াও দেখছি, হ্যাঁ ওটা স্যার নিয়ে বলছি। আসছি। ও একটা ডাউট দিয়েছে এখানে, এটা তো হ্যাঁ স্যার। এখানে কি হয়েছে বলো, কোনটা প্রবলেম হচ্ছে? স্যার যেটা দাগ দিয়ে আসছে স্যার, ওটা ওটা বুঝতে হচ্ছে না তো। বলছে একটি বস্তুকে উল্লম্ব রেখার উপর দিকে 196 মিটার পার সেকেন্ড বেগে প্রক্ষেপ করা হয়েছে, মানে বস্তুটাকে এখান থেকে ধরো তুমি উপরের দিকে ছুঁড়েছো, তা এখানে ইউটা বলে দিয়েছে 196 মিটার পার সেকেন্ড। তো তার আরোহণ কাল টাইম অফ রাইজ কত, সমগ্র উত্থিত কাল টোটাল টাইম অফ ফ্লাইট কত। দেখো একটা জিনিস মনে রাখবে, যখন আমরা এইভাবে উপরের দিকে ছুরি কোনো একটা বস্তুকে, তাহলে যেতে যতটা সময় লাগে ঘুরে আসতে অতটাই সময় লাগে। তাহলে যদি আরোহণ কালটা পেয়ে যাও, তাহলে টোটালটাও পেয়ে যাবে, 2 দিয়ে গুণ করে দিবে। ঠিক আছে, ম্যাক্সিমাম হাইট কত? স্যার ওটা নয়, শুধু স্যার VI একটা। হ্যাঁ না, আমি কোশ্চেনগুলো পড়ছি, তুমি তো এগুলো করে নিয়েছো, ম্যাক্সিমাম হাইট করে নিয়েছো। 12 সেকেন্ড সময়ে প্রক্ষেপ স্থান থেকে তার উচ্চতা নির্ণয় করো। প্রক্ষেপ স্থান থেকে এত মিটার উচ্চতায় পৌঁছাতে কত সময় লাগে? আচ্ছা, প্রক্ষেপ দশ মুহূর্তে 10 সেকেন্ড ও 30 সেকেন্ড পরে তার বেগ নির্ণয় করো। কখন তার নিচের দিকে বেগ সেকেন্ডে 49 মিটার, মানে নিচের দিকে বেগ মানে যখন ডাউনফল হচ্ছিল আর কি, এই জিনিসটা নিচের দিকে বেগ 49 মিটার পার সেকেন্ড হবে, এটা বলছে। কত সময় পরে তার উপরের দিকে বেগ 147 মিটার পার সেকেন্ড হবে। ওকে, তুমি বলো আরোহণ কালটা কত বেরিয়েছে তোমার? দাঁড়ান স্যার দেখছি।
হ্যাঁ স্যার, আরোহণ কালটা বলতে প্রথমের যেটা দেওয়া আছে তাই তো স্যার, ওটা বেরিয়েছে আপনার 40 সেকেন্ড। টোটাল তাহলে টাইমটা ওটা 40 সেকেন্ড আরোহণ কালটা বেরিয়েছে 40। 20 সেকেন্ড। আচ্ছা, না, আর আরোহণ মানে স্যার 20, আর টোটাল মানে টিওআর টাইম অফ রাইজটা হচ্ছে 20 সেকেন্ড, আর টোটাল টাইম অফ ফ্লাইট 40 সেকেন্ড। এবার বলছে যে কখন তার নিচের দিকে বেগ সেকেন্ডে এত হবে। দেখো, নিচের দিকে বেগ মানে 20 সেকেন্ডের পরেই হবে, 20 সেকেন্ড আর 40 সেকেন্ডের মধ্যে হবে, ঠিক আছে? এটা তো ক্লিয়ার হয়েছে, ওকে? কারণ 20 সেকেন্ডের উপরেই গেছে, তো নিচের দিকে বেগ কখন হবে? যখন নিচের দিকে আসবে। তো যখন ঘুরে আসছে বস্তুটা, তো ধরে নাও যে এখান থেকে আহ, নিচের দিকে বেগ, এখানে কত ইউটা, এখানে তো 0 হবে না, এখানে ইউটা 0, কারণ ম্যাক্সিমাম হাইটে তোমার 0 হয়। আর এখানে ধরো 49 মিটার পার সেকেন্ড, 49 মিটার পার সেকেন্ড হবে ভিটা। তো আমরা কি জানি, ফর্টি নাইন মিটার পার সেকেন্ড। এখানে তো ডিস্টেন্সটাও, এটা রেজাল্টটা জানা দরকার আছে, এই ডিস্টেন্সটা কত, মানে এই এইচটা কত, তাই না? তুমি বাকি মানে কোনটা বুঝতে পারছো না, আমি শুধু কনসেপ্টটা বলে দিচ্ছি যে তুমি ধরো এইচটা যদি জেনে যাও, ঠিক আছে? তো এবার ধরো এখানে কিছু একটা ডিস্টেন্স আছে, এখানে 0 থেকে এখানে স্পিডটা বাড়তে আছে, তো এই এইচটা বের করে নাও। ওই এইচটা যদি বের করো তাহলে তুমি ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস, না, ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস মাইনাস 2gh করে, ইউটা 0 করে দাও, প্লাসই করে নাও, কি আছে, 2gh করে পেয়ে যাবে। এখানে তো কি পাবে, এইচটা পেয়ে যাবে এখান থেকে, টাইমটা বের করতে বলেছে না, তা এইচটা পেয়ে গেলে এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ জি টি স্কোয়ার। এই টিটা বের করে নাও এখান থেকে, এইটুকু টিটা, তাহলে 20 সেকেন্ডের সাথে এই টাইমটাকে যোগ করে দিবে, যেটা হবে সেটাই অ্যান্সার হবে। স্যার ওই সিম্পল ওই যে প্রথমে ভি ইউ প্লাস ওই ওই কাজে লাগালে কি হতো? বি স্কোয়ার ইকুয়াল টু ইউ, ইউ স্কোয়ার প্লাস 2as, এটা 2gs, এখান থেকে তুমি এসটা তো বের করতে হবে ভি আগে। ভি সমান টাইমটা জানছে স্যার, ভিলোসিটি দেওয়া আছে, প্রাথমিক হ্যাঁ ভিলোসিটি কত হ্যাঁ, বেগে ছুটেছে বস্তুটাকে। এখানে না, তুমি যখন উপর থেকে বস্তুটা নিচে নামছে ওই জিনিসটার কথা বলছো, নিম্ন দিকের আপনি গতিবেগ তাহলে বলে। দুবার ধরে কনসিডার করতেন। না না, দুবার ধরে কেন, নিম্নর দিকে নিচের দিকে বেগ বলেছে না, মানে উপর থেকে নিচের দিকে যেটা যখন আসছে ঘুরে, ওটার কথা বলছে। তাহলে 20 সেকেন্ড তো উপরের দিকে যেতে সময় স্যার লেগেছে, তাহলে 20 সেকেন্ড এটা হলো। এবার তুমি এখান থেকে কতটুকু সময় লাগলো, সাপোজ ধরো 5 সেকেন্ড, সাপোজ বের করে আসলো, তো 20 + 5 এত সেকেন্ড পর হবে টোটাল। তো এটা বের করার জন্য আমি এটা বলছি যে এই ডিস্টেন্সটা বের করার জন্য এখানে ভেলোসিটিটা 0 ধরে নাও, আর এখানে 49 হলো, ঠিক আছে? তাহলে এখানে ইনিশিয়াল ভেলোসিটিটা 0 আর এখানে 49, তো 0 আর 49 করে, 0 49 করে তুমি জি, জি এর মানটা বসিয়ে এখানে এসটা পেয়ে গেলে, বা এই ডিস্টেন্সটা, তো ওই ডিস্টেন্সটা পেয়ে গেলে, তো তুমি এবার ওই ডিস্টেন্সটা ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার করে এই টাইমটা পেয়ে গেলে, ওই টাইমটাকে 20 সেকেন্ডের সাথে অ্যাড করে দাও। বুঝতে পেরেছো কি বলছি? কিন্তু স্যার এটা সলিউশন করে দেওয়া আছে, সলিউশনটা আছে এখানে স্যার, কত আছে? এটাকে নেগেটিভ ধরেছে তাই স্যার, এটা 25 সেকেন্ড। মানে নেগেটিভ 25 সেকেন্ড বলেছে? হ্যাঁ স্যার। ও তো এটা তো আমি এমনি এবার তুক্কা মারলাম, মানে ধরলাম খালি ওটা।
ওটা করে যা আসবে। ভিটাকে স্যার কিন্তু নেগেটিভ ধরেছে কেন আমি তো বুঝতে পারছি না। ভিটাকে নেগেটিভ ধরুক, ওটা আচ্ছা ওটা বুঝতে পার, ধরো আমি বলছি তাহলে। নিচের দিকে নামলে তো স্যার জিটা শুধুমাত্র হেরফের হয়, কিন্তু স্যার ভিটাকে নেগেটিভ ধরেছে। আমি স্যার সলিউশনটা পাঠাবো কি আপনাকে? না না, পাঠাতে হবে না, এখানে দেখো আমি বলছি ও কি দেখবেন তো ভালো হয়, ওটা সেন্সটা বুঝে বলে নিতে। দেখো। আসলে মেন কনসেপ্ট, তুমি যদি নেগেটিভ পজিটিভ কিছুই না ধরো তাও হবে। যেমন ধরো এটা গ্রাউন্ড, এই বস্তুটা যাচ্ছিল, এখানে গেল, তারপরে ধরো এখানে আসছিল, এখানে হবে। তো এবার আমাদের যে নর্মালি যেটা হয়, ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস টু জিএইচ, এটা তো টু এ এস, তো আমরা টু জিএইচ বলে দিচ্ছি এখানে। তো এবার দেখো যে মেন পয়েন্ট হচ্ছে যে তুমি এগুলো প্লাস বা মাইনাস যে কনসেপ্টগুলো, এগুলো হচ্ছে সব কনভেনশন, ঠিক আছে। এবার এখানে দেখো আমরা জিটা যদি নিচের দিকে আসে বস্তুটা কোনো, তো জিটা পজিটিভই ধরি, আর জিটা উপরের দিকে গেলে নেগেটিভ ধরি যখন উপরের দিকে যায়, ঠিক আছে। তো এবার এখানে দেখো, এখানে জি নিচের দিকে আসছে বস্তুটা, তাহলে জিটা পজিটিভই হবে। এই পয়েন্টটা ক্লিয়ার হয়েছে তো। এবার ভি এর কনসেপ্টটা যেটা, ভেলোসিটিটাও তো তোমার একটা মানে ভেলোসিটিটা কি একটা ভেক্টর কোয়ান্টিটি না, ঠিক আছে। তো এবার ভেলোসিটিটাকে তুমি যদি উপরের দিকে যাচ্ছে মানে ভেলোসিটি কমছে, তো সেটাকে নেগেটিভ ধরতে পারো এই সেন্সে। আর নিচের দিকে নামলে ভেলোসিটি বাড়ছে, তো সেটাকে পজিটিভ ধরতে পারো যদি কনভেনশন এটা ধরো। আর না হলে তুমি যদি এইটা কনভেনশন ধরো যে না উপরের দিকে যাচ্ছে আমি পজিটিভ ধরবো, নিচের দিকে নামছে নেগেটিভ ধরবো, তো তাও হবে, কোনো অসুবিধা নেই। এবার দেখো আমি যদি ভেলোসিটি কিছু নাও ধরি তাও হবে। আমি ভেলোসিটিটা, কারণ স্কোয়ার আছে না, স্কোয়ার থাকলে তো ভেলোসিটি মাইনাস ধরো প্লাস ধরো ওটা কোনো ব্যাপার না। এবার এখানে দেখো এটা তো 20 সেকেন্ড সময় লেগেছে। এবার এখানে ধরো 0 ভেলোসিটি মিটার পার সেকেন্ড, আর এখানে 49 মিটার পার সেকেন্ড, তাহলে এটা 49-এর স্কোয়ার হয়ে গেল। এটা 0, 2 × 10 এইচটা বের করতে হবে, মানে কতটা এখানে এইটা এইচ বলছি। তাহলে এইচ ইজ ইকুয়াল টু হয়ে গেল 49-এর স্কোয়ার বাই 20। এবার এটা ইজ ইকুয়াল টু আমরা কি জানি আবার, এইচ ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার। তো ইউ তো 0, এখানে এটা 0, তো 255 তাহলে হাফ ইন্টু জি টি স্কোয়ার। এখান থেকে টিটা বের করে নাও, 2 দিয়ে এটা 10 কেটে দাও, 10 হয়ে যাবে। এই 10টা নিচে আসবে, তাহলে টি স্কোয়ার যখন বের করবো তাহলে নিচে একটা 10 আসবে আর উপরে একটা 49, তাহলে টিটা 4.9 আসছে, ঠিক আছে। এটাকে 5 ধরে নিচ্ছে। 4.9 কেন আসলো আমাদের, তার কারণ হচ্ছে আমি তো এখানে 9.8 ধরিনি, এটা 10ই ধরেছি জিটা। তবে এটা যদি 5 ধরে নাও তো 5 সেকেন্ড মানে 20 প্লাস 5 টোটাল 25 সেকেন্ড, বোঝা গেছে। স্যার বুঝতে পেরেছি। হ্যাঁ স্যার ওই সূত্রটার সাহায্যে অথচ সিম্পল ভাবে করে দিয়েছে, এটা তো অনেকটা ছুটতে হলো স্যার, বুঝছেন? না না ঠিক আছে, মানে ওই আর কি, তুমি যেটা ভালো লাগে করো, অসুবিধা নেই। আমি তো বলছি যে প্লাস মাইনাসের সাইনগুলো কনভেনশনটা। আচ্ছা, বুঝতে পেরেছি। ঠিক আছে স্যার, তো বুঝেছি। হ্যাঁ, তো আচ্ছা এর পরের দিন আমরা একটু থিওরিটাই পড়বো, হ্যাঁ এর পরের দিন থিওরিটা পড়বো, কারণ আমাদের পেল্টিয়ার্স ইফেক্ট আর ওগুলো করতে হবে। ওরা পুরো ইলেকট্রিসিটিটা ম্যাগনেটিজমটা শেষ করি, তারপরে আমি একটা টেস্ট কন্ডাক্ট করাবো, আর তারপরে অন্য টপিকগুলো শুরু করব।